কোনো ট্রিটমেন্টে যাও, তোমার প্রথম টার্গেটটা হলো স্পেসিফিক অ্যান্টিডোট দিয়ে এটাকে নিউট্রালাইজ করা। অ্যান্টিডোট কি? অ্যান্টিডোট আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে কোনো একটা স্পেসিফিক ট্রিটমেন্টকে, পয়জনের স্পেসিফিক ট্রিটমেন্টকে আমরা বলতেছি, কোনো স্পেসিফিক পয়জনের স্পেসিফিক ট্রিটমেন্টকে আমরা বলি স্পেসিফিক অ্যান্টিডোট। শোনো, স্পেসিফিক শব্দটাকে খেয়াল করবা, আর যদি নন স্পেসিফিক হয় তাহলে সেটাকে জাস্ট অ্যান্টিডোট বলতেছি। আমরা যদি বলি যে কোনোটার আর্সেনিকের স্পেসিফিক অ্যান্টিডোট কি, তখন তোমাকে বলতে হবে যে ওটার স্পেসিফিক অ্যান্টিডোট কি। আর যদি জাস্ট বলি তুমি যে কোনো একটা মানে কমন ট্রিটমেন্টের নাম বলে দিতে পারো, কিন্তু স্পেসিফিক শব্দটা যখন ব্যবহার করবা তখন বুঝবা যে এটার কোনো স্পেসিফিক বা স্পেশাল ট্রিটমেন্ট আছে। কথাটা কি বুঝতে পারছো আমার কথাটা? জি ম্যাম। এইটুক পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? হ্যাঁ, জি ম্যাম। ওকে। তাহলে কোন একটা পেশেন্ট যখন তোমার কাছে আসলো এবং তুমি সাসপেক্ট করলা যে এটা একটা পয়জনিং কেস, তখন তুমি চেষ্টা করবা যে ওইটাকে স্পেসিফিক পয়জনিং তুমি ডিটেক্ট করে স্পেসিফিক অ্যান্টিডোট দিবা। বুঝতে পারছো? কিন্তু বাবারা, মোস্ট অফ দ্য কেসেস তুমি ডিটেক্ট করতে পারবা না যে এটা স্পেসিফিক্যালি কোন পয়জনিং। আর ইউ ক্লিয়ার? জি ম্যাম। তুমি যদি সেটা ডিটেক্ট করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার কাজ কি হবে? তুমি কি তাহলে ট্রিটমেন্ট বন্ধ করে বসে থাকবা? সেটা তো তুমি করতে পারবা না। সেটা যদি তুমি করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট কি? সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হলো তুমি ভাইটাল সব অর্গান গুলাকে ফাংশনিং রাখবা। সরি, সেই ক্ষেত্রে তোমার সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হলো তুমি ফার্স্টে পয়জনটাকে রিমুভ করবা বডি থেকে। কেন? কারণটা হচ্ছে বডিতে যে পরিমাণ পয়জন অ্যাবজর্ব হয়েছে আর যেন অ্যাবজর্ব হয়ে বডিতে পয়জনের কনসেন্ট্রেশন না বাড়ে। ধরো কেউ বিষ খাইলো, কিংবা এই কি বলে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে নিয়ে গেলে সবার আগে স্টোমাক ওয়াশ করে না? জি ম্যাম। কেন? ওইটা রিমুভাল অফ পয়জনিং হয়। বুঝতেছো? তারপরে সেই সাথে সাথে দেয় এই ভাইটাল অর্গান গুলাকে ফাংশনিং করে। ধরো তোমার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দিল। হার্ট রেট কমে যাচ্ছে, হার্ট রেটকে নর্মাল করলো। প্রেসার কমে যাচ্ছে, প্রেসারটাকে ঠিক করার চেষ্টা করলো। মানে তোমার যত ভাইটাল অর্গান গুলো আছে, ভাইটাল অর্গান ফাংশনিং, ওগুলোকে ফাংশনিং করে। ফার্স্টে আমরা কি বললাম যে স্পেসিফিক অ্যান্টিডোট দিব। যদি স্পেসিফিক অ্যান্টিডোট আমরা না বুঝি, তাহলে দেন অ্যান্ড দেন আমরা সোর্সটাকে রিমুভ করব বডি থেকে, এবং সাথে সাথে আমরা সব ভাইটাল অর্গান গুলাকে মানে ফাংশনিং করব বা মেজর সাপোর্ট দিব ভাইটাল অর্গান গুলাকে। তারপরে যে জিনিসগুলো আসবে সাপোর্টিভ কেয়ার দিবা, বা ক্লিনিক্যাল বা সিমটোম্যাটিক বা সিমটোম্যাটিক। তারপরে তুমি যদি দেখো ভাইটাল অর্গান গুলার পরে যে কারো হয়তো বা স্যালাইভেশন হচ্ছে, স্যালাইভেশন বন্ধ করবা। কারো হয়তো বা দেখবা যে ইয়ে হচ্ছে, চোখের পিউপিল ডাইলেটেড হয়ে গেছে। ওসব পিউপিল ডাইলেটেড হলে তুমি বুঝবে এটা ধুতুরা পয়জনিং। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বা কারো হয়তো বা দেখবা ওইটাকে কি বলে, কনভালশন হচ্ছে বা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, সেই অনুযায়ী তুমি ট্রিটমেন্ট দিবা। এইটুক কি বুঝছো কিনা কথাটা? জি ম্যাম। এই পর্যন্ত তো প্রশ্ন নাই? না ম্যাম। ওকে। এখানে দেখো সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, আর্টিফিশিয়াল রেসপিরেশন, ডায়রিয়াতে নরমাল স্যালাইন, কোমাতে যদি যায়। ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। লাইটটা অন করা হয়নি ম্যাম। পোস্ট দেখাচ্ছে। আপনি স্লাইড শো দেননি। দিচ্ছি বাবা, ওটা হঠাৎ করে লাল হয়ে গেছে। এখন ঠিক আছে ম্যাম। হঠাৎ করে লাল হয়ে গেছিল কেন বুঝলাম না।
রেসপিরেটরি ডিস্ট্রেসে আর্টিফিশিয়াল রেসপিরেশন, ডিহাইড্রেশন বা ডায়রিয়াতে নরমাল সেলাইন, কোমাতে ওইটা, হাইপার ওয়াটার বা আইস, হাইপোথার্মিয়াতে ওয়াটার বা হট ওয়াটার, অ্যাসিড। এইখানে এই অ্যালকালি কিসের জন্য? দেখো সাপোর্টিভ কেয়ারে অ্যালকালি কেন বলছে? তোমাদেরকে এই কথাটা আমি গতকাল না করছিলাম, কিন্তু এখানে কেন বলছে? যেগুলা ম্যাম যে নো, এইটা হচ্ছে গিয়ে তোমার যদি অ্যাসিডিটি হয়। জি ম্যাম। ওষুধ তাহলে হ্যাঁ, এটা কিন্তু অ্যাসিড বার্নে বলে নাই। অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাওয়াইতে। হ্যাঁ, বার্ন না, কিন্তু রিমেম্বার এটা কিন্তু বার্ন না, অ্যাসিডিটি। বোঝা গেছে? জি ম্যাম। কনভালশন, তারপরে হার্ট ডিসফাংশন, বোঝা গেছে? এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা গল্পের মতন পড়াবো। এই ছবিটা একটা খেয়াল করো, ঠিক আছে? আমার কার্সারটা যে নড়তেছে, তোমরা কি কার্সারটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এইটাকে যদি দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যদি দেখো, বলো এটা কি অ্যাক্সিস? আমার কার্সারটা যেদিকে আছে এটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস থাপড়াবো, যেটা এক্স অ্যাক্সিস কইছে। ম্যাম ওয়াই অ্যাক্সিস ম্যাম। ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আর এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস। অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে দেখো টাইম কে মিন করছি, এবং ওয়াই অ্যাক্সিসে আমরা বলতেছি কনসেন্ট্রেশন অফ দি টক্সিক্যান্ট, বা এটা হচ্ছে কি টক্সিক্যান্টের মানে কনসেন্ট্রেশন কতটুকু বাড়লো। ধরো সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশনটা বাড়তেছে টার্গেট সাইটের দিকে, এবং ধীরে 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 সেটা নিচের দিকে নেমে আসতেছে সময়ের সাথে সাথে। ধরো 3 ঘন্টায় এটা, 1.5 ঘন্টায় এটা পিকে চলে গেল, এবং 3 নাম্বার ঘন্টায় এটা নিচে নেমে আসলো। হ্যাঁ, এখন হচ্ছে এখানে দেখো একটা দাগ দিছি আমি মাঝখানে কাল। এই কার এখানে শব্দ হচ্ছে? মাইক্রোফোন অফ করো। এই কার মাইক্রোফোন বাজে দেখো তো। এখন দেখো একটা দাগ দিছি, এই দাগটাকে আমি কি বুঝাচ্ছি? এই পর্যন্ত একটা দাগ দিয়ে আমি একটা লাইন বুঝাইতে চাচ্ছি। এই দাগ পর্যন্ত আমি বুঝাইতে চাচ্ছি যে এই দাগের নিচে যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে টক্সিসিটি লেভেলের নিচে আছে, এবং এই দাগের উপরের অংশটুকু হচ্ছে গিয়ে টক্সিসিটি লেভেলের উপরে। এনিমেলে এটা হচ্ছে ধরো টার্গেট অর্গান, টার্গেট অর্গানে এই যে এই কালো দাগটার উপরের অংশটুকু হচ্ছে গিয়ে টক্সিক লেভেলের উপরে, এবং এইটুকু হচ্ছে টক্সিক লেভেলের নিচে। এখন ওয়ান যে লাইনটা আছে, ওয়ানটাকে বোঝাচ্ছে যে বডিতে কোনো পয়জনিং ছিল না, এখন ধীরে ধীরে পয়জনিং এর মাত্রা, কোনো একটা টক্সিকেন্টের মাত্রা 0 থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, এবং এই কালো দাগ পর্যন্ত আসছে, এখানে হচ্ছে গিয়ে টক্সিক লেভেলে এসে পৌঁছাইলো। টক্সিক লেভেলের ডেফিনেশনটা আমরা কি বলছিলাম? মিনিমাম যে কনসেন্ট্রেশনে টক্সিসিটি দেখায়, মনে আছে গতকাল যে আমরা বলছিলাম? জি ম্যাম। জি ম্যাম। তারপরে এসে এখানে এসে আমরা দেখাচ্ছি 2 এর পিকে, এটা হচ্ছে যে টক্সিসিটি মানে টক্সিক লেভেলের পিকে গেল। তারপরে এখানে এসে দেখো একটা সময়ে তার কনসেন্ট্রেশন তো কমবেই, যদি তোমার কন্টিনিউয়াসলি তুমি পয়জনটা বা টক্সিক্যান্টটা তুমি যদি মানে শরীরে না নিতে থাকো, তাই না? তাহলে একটা সময় এসে তো সেটার কনসেন্ট্রেশন বডিতে কমতে থাকবে, বডির নর্মাল মেকানিজমেই তো সে শরীর থেকে বের করে দিবে, দিবে না? তোমরা কি বলো? ঔষধ খাইছো না তোমরা? ঔষধ খেলে কি হয়? জি ম্যাম। একসময় তো বডি থেকে বের করে দেয়। তাহলে এখানে এসে সে একটা সময়ের পরে সে তো নর্মাল মেকানিজমে তার কনসেন্ট্রেশন বডিতে কমতে থাকবে। এইটা দেখো তাহলে টক্সিক লেভেলের এই যে এই একটা পয়েন্টে এসে তার এখানে টক্সিক লেভেল থেকে আবার নামতে শুরু করবে, এবং এই 3টা হচ্ছে এইখান থেকে হচ্ছে কি আবার সে দেখো টক্সিক লেভেলের নিচে সে নেমে গেল। তাহলে 1টা হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং পোর্শন, টক্সিক লেভেলের হচ্ছে গিয়ে কোনো একটা টক্সিকেন্টের অ্যাসেন্ডিং পোর্শন এটা, আর 3 হচ্ছে কি ডিসেন্ডিং পোর্শন। এইটুক কি বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আর এই 2 হচ্ছে কি এরিয়া অফ টক্সিসিটি। এইটুকে কারো কোনো মানে কনফিউশন আছে?
না ম্যাম। আচ্ছা, এখন তোমরা যদি পয়জনিং কেসকে যদি তোমরা স্লো ডাউন করতে চাও, তাহলে এককে যদি তুমি ধীরে 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 এই যে এই দাগ পর্যন্ত আনো, তাহলে পয়জনিং ধীরে ধীরে হবে না? বলো তো। এই অ্যাসেন্ডিং পোর্শন যদি এই টক্সিক লেভেলে দেরিতে পৌঁছায়, তাহলে পয়জনিংটা মানে টক্সিকোসিসে যেতে সময় বেশি লাগবে না? জি ম্যাম। কারণ টক্সিকোসিস তো শুরু হবে টক্সিক লেভেলে পৌঁছানোর পরে, তার আগে তো হবে না। এর নিচে যতটুকু সময়ই থাকুক, এর নিচের এরিয়াতে তো কোনো টক্সিকোসিস বা টক্সিক সাইন সিমটম বা ক্লিনিক্যাল সাইন সিমটম নাই। সব তো শুরু হবে এই দাগের পরে, টক্সিক লেভেলের পরে শুরু হবে, তার নিচে তো কিছু হবে না। টক্সিক লেভেলে পৌঁছানোর আগ পর্যন্ত তো কিছু নাই, যেটা পয়জনিং হোক না কেন, যত বড় পয়জনই হোক। এইটুক কথা বুঝছো কিনা আমাকে বলো। জি ম্যাম। তাহলে তুমি যদি 1 নাম্বার লাইনটাকে স্লো ডাউন করে দাও টক্সিক লেভেলে পৌঁছানো পর্যন্ত, তাহলে কি তোমরা আমাকে বলো তো, এই যে টক্সিসিটি গ্রো করতে দেরি হবে কিনা, স্লো ডাউন হবে কিনা? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। আর যদি তুমি এই যে 3 নাম্বার লাইন যেটা আছে, কই গেল, এই যে 3 নাম্বার লাইন যেটা আছে, এইটাকে যদি তাড়াতাড়ি বডি থেকে বের করে দাও, ম্যাম টক্সিসিটি কম হবে। টক্সিসিটি কম হবে। ওকে। টক্সিসিটি তো পৌঁছাবে না। আর এইটাকে কি করতে হবে তাহলে? টক্সিসিটি কমানোর জন্য 2 নাম্বারটাকে কি করতে হবে? এইটাকে নিউট্রালাইজ করতে হবে। যদি এটা পৌঁছেই যায়, ইন দ্যাট কেস এটাকে নিউট্রালাইজ করা ছাড়া তো তোমার কোনো উপায় নাই। এরিয়া অফ টক্সিসিটিতে মানে কি, অলরেডি ইট ইজ শোয়িং দ্য টক্সিসিটি, সো ইউ উইল হ্যাভ টু নিউট্রালাইজ। You do not have any option left. Do you have? না ম্যাম। তাহলে আমাদের মেইন লাইন অফ ট্রিটমেন্ট কি হবে? স্লোয়িং ডাউন দ্য অ্যাসেন্ডিং পোর্শন, দেন fastening the descending portion and neutralizing this area of toxicity. Are you clear? ইয়েস ম্যাম। Okay, চলো দেখি কি লিখছি আমি। Phase 1 and Phase 3 indicate the increase and decrease in the concentration of toxicant in the body respectively. Are you clear? জি ম্যাম। দেখো, Phase 1 and Phase 3 indicates the increasing and decreasing concentration of the toxicant in the body respectively. ঠিক কি না? Phase 1 increasing, Phase 3 decreasing of concentration of toxicant in the body. এটাই তো বললাম। জি ম্যাম। জি ম্যাম, এটাই। Okay. Phase 2 represents the time of onset and disappearance of toxic effect. বুঝছো? Is not reached or duration of phase 2 is reduced. কি বুঝলা? 1 কে স্লো করব, 3 কে ফাস্ট করব, যেন 1 পর্যন্ত পৌঁছাইতে না পারে, আর না হয়তো যদি পৌঁছায় যায় 3 কে ফাস্ট করে দেব, যেন 2 এর ডিউরেশন কম হয়। বুঝতে পারছো? জি ম্যাম। Is it clear? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, তাহলে এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। এইটার উপরে এখন আমরা বাকিটুক আগাবো। আমি কি পরের অংশে যাব? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এই কথাগুলাই বলছি, এতক্ষণ ধরে ছবি দেখায়। Decrease the slope of ascending portion curve 1, increase the slope of descending portion curve 2, elevating the threshold of individual of toxicity. অসুবিধা নেই।
Decrease the slope of ascending portion of curve 1. আচ্ছা, removal of the source of poison or removal of the animal from the area suspected for poisoning. আচ্ছা, কিভাবে তোমরা ডিক্রিজ করবা? ওই যে আমরা যে বললাম ফেজ 1 কে তোমরা কিভাবে তোমরা ইয়ে করতে পারো, ওইটাকে কি বলে, চলো, ফেজ 1 কে কিভাবে তোমরা স্লো ডাউন করতে পারো, এটাকে বলতেছে যে তোমরা ফার্স্টে বলতেছে যে পয়জনটাকে স্টোমাক থেকে সরাইতে পারো। এটা হচ্ছে কি একটা হচ্ছে এই সাসপেক্টেড এনিমেল থেকে সরাইতে পারো। আর স্কিনে থাকলে তারপর হচ্ছে কি করলাম রে, হ্যাঁ, স্কিনে থাকলে স্কিন থেকে তোমরা এটাকে সাবান দিয়ে বা ইয়ে দিয়ে ক্লিন করে ফেলতে পারো। আর যদি জিআই ট্রাক্টে থাকে, জিআই ট্রাক্ট থেকেও তাড়াতাড়ি এটাকে বের করে দিতে পারো। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো কিনা বলো? জিআই ট্র্যাক থেকে কিভাবে বের করবো এটা বুঝাই না। জিআই ট্রাক্ট থেকে কিভাবে বের করবো এখনো বলি নাই, খালি বের করবা এইটুক বলছি। আগে বললে তো হবে না, আমি জিআই ট্রাক্ট থেকে বের করে নিয়ম পরে বলবো। এইটুক বুঝছো কিনা সেটা বলো। জি ম্যাম, বুঝতে পারছি। Okay. আচ্ছা, এখন এই কাজগুলা কিভাবে করতে পারো? স্টোমাক থেকে পয়জন রিমুভ করতে পারো। এই যে জিআই ট্রাক্ট থেকে কেমনে বাইট করবা দেখ। স্টোমাক থেকে পয়জনকে সরাইতে পারো, রিমুভাল অফ পয়জন ফ্রম স্টোমাক, hastening the passage through the bowel, neutralize poison within the GIT. এই তিনটা বাক্য বুঝছো কিনা সেটা আগে বলো, খালি অর্থ বুঝছো কিনা সেটা বলো। এই তিনটা বাক্যের অর্থ বুঝছো কিনা সেটা বলো। হ্যাঁ, জি ম্যাম। ঠান্ডা লাগছে তো আমি কথা বলতে কষ্ট হয়। হ্যাসেনিং দ্য প্যাসেজ থ্রু বাউল হচ্ছে ইন্টেস্টাইনের ভিতর দিয়ে তাড়াতাড়ি এটাকে পাস করায় দিবে। যদি বেশিক্ষণ ইন্টেস্টাইনের মধ্যে না রাখে তাহলে তো ভিলাই মাইক্রোভিলাই কিছুর মধ্যে দিয়ে এটাকে অ্যাবজর্ব হতে দিবে না। তাড়াতাড়ি পাস করে দিলে তাড়াতাড়ি বডি থেকে বের হয়ে যাবে। তাহলে কি অ্যাবজর্ব হবে বেশিক্ষণ? না ম্যাম। তাহলে তো বেশি পয়জনটা শরীরে বেশিক্ষণ থাকার সুযোগ পাবে না। বেশিক্ষণ না থাকলে বেশি অবজার্ভ হবে না। তার মানে কি অ্যাসেন্ডিং স্লোপে তো তার মানে কি এটা ওই পিকে যে টক্সিক লেভেলে যাওয়ার সুযোগ পাবে, কনসেন্ট্রেশন বেশি হবে। না ম্যাম। আর জিআই ট্র্যাক্টে যতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে সেটার মাঝে নিউট্রালাইজ করার চেষ্টা করব। আর যদি স্টোমাকে তাকে বমিশন করায় বা যে কোনো ভাবে এটাকে সরায় দেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে? জি ম্যাম। আমার বাসাতে ইলেকট্রিসিটি আমার বাসায় গেল, এখন আমার অ্যাটেন্ডেন্স কে দিবে? কি রে, আমার অ্যাটেন্ডেন্স দিবি কে তোরা? রিমুভাল অফ পয়জন ফ্রম দ্য স্টোমাক কেমনে হবে? গ্যাস্ট্রিক ল্যাভেজ এমেটিক্স, এগুলো পড়ছো না গত সেমিস্টারে? গ্যাস্ট্রিক ল্যাভেজ ওয়ার্ডটা ম্যাম আননোন। থাপড়া বোধরে গ্যাস্ট্রিক ল্যাভেজে। গ্যাস্ট্রিক ল্যাভেজ আননোন হবে কেন তোমাদের কাছে? তোমাদেরকে ইয়েতে পড়ানো হয় নাই? যে কি বলে ডাইজেস্টিভ সিস্টেমে পড়ানো হয় নাই? আমাদের ইয়েতেই তো পড়ানো হওয়ার কথা। এই ডাইজেস্টিভ সিস্টেমে পড়ানো হয় না? ডাইজেস্টিভ সিস্টেমকে পড়াইছে ফার্মাকোলজিতে? ম্যাম কাজী রফিক স্যার। স্যার পড়ায় নাই? আমি স্যারের ফোন দিব কিন্তু এখনই, খারা পড়ায় নাই? কি গ্যাস্ট্রিক ল্যাভেজ এই তোমাদেরকে পড়ায় না? এটা তো ওইটাকে কি বলে, আমি গ্যাস্ট্রিক ল্যাভেজে যে ইয়ে করে না, স্টোমাক ম্যাডাম পাম্পিং বা স্টোমাক স্টোমাকে ইরিগেশন দেয় যে, জি ওইটাকে কি ম্যাম বলে?
ম্যাডাম ফ্লাশ করে স্যালাইন সলিউশন হ্যাঁ, দিয়ে। স্টোমাক থেকে ইরিগেশন দিয়ে যে ক্লিন করে গ্যাস্ট্রিক ল্যাভেজ প্রসিডিউর বলে না, ওই যে এটাকে কি বলে, ওই সাধারণত এটাকে কি বলে, এটাকে ম্যাডাম স্টোমাকে পাম্পিং করে পাম্পিং কন্টেন্টটা করে, বের করে হ্যাঁ। দেওয়া। এটা গ্যাস্ট্রিক ল্যাভেজ তোমাদেরকে পড়ায় নাই শফিক কি বল, কাজী রফিক স্যার সিস্টেমিক ফার্মাকোলজিতে না, পড়ানোর কথা তো। এখন কেমনে বুঝাবো, একটা ম্যাম এই টিউব প্লেস টার্মটা আমাদের করে, সামনে আসেনি। এটা একটা টিউব প্লেস করে স্টোমাকে কিন্তু এটাকে ক্লিন করে নিয়ে আসে বাবা। স্টোমাক ক্লিন করে এটাকে পাম্প করে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে গ্যাস্ট্রিক ল্যাভেজের প্রসিডিউরটাই দেখাই দিব, যদি এর মাঝে তুমি না দেখো। স্টোমাক ওয়াশ করা বলে না বাবা, গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে কিন্তু স্টোমাক ওয়াশ করে বাবা, বুঝতে পারছো? ওই যে আমরা বলি না যে ওই কেউ ঘুমের ওষুধ খাইলে স্টোমাক ওয়াশ করায়, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে ওয়াশ করায়। আমার কথাটা বুঝতে পারছো? জি ম্যাডাম। গ্যাস্ট্রিক এমেটিক্স তো পড়ছো নাকি, তাও পড়ো নাই? হেমিটেক্স এটা পড়ছি ম্যাডাম, পড়ছি এটা ম্যাডাম। পড়ছি। পড়ছি ম্যাম। আচ্ছা, আবার এটাও যদি পড়াইতে তো আমি ভুলে যেতাম সব। আচ্ছা, গ্যাস্ট্রিক ল্যাভেজ as soon as possible after ingestion, if এটা মানে যত তাড়াতাড়ি খাওয়ার যত তাড়াতাড়ি পরে সম্ভব এটা দেওয়া হবে। এটার ইফিকেসি কমে যাবে, যত দেরিতে দিবা তত এটা ইফিকেসি কমে যাবে, কেননা অলরেডি এটা ইনজেস্টেড হওয়া শুরু করবে। এটা সাধারণত আনকনসিয়াস এনিমেল বা খিচুনি হচ্ছে এই ধরনের এনিমেলে দেওয়া যাবে না। এবং ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এটা যেহেতু বের করে ইরিটেশন দিয়ে নিয়ে আসবে, অলরেডি কস্টিক যে জিনিসগুলো আছে সেগুলো তো যাওয়ার সময়ই ক্ষতি করতে করতে যায় আমাদের ডাইজেস্টিভ ট্রাক্টের। ওটাকে যদি আবার ওই পথে আবার ফেরত আনো, আবারও তো সে ডাইজেস্টিভ ট্রাক্টের ক্ষতি করবে। গতদিন আমি তোমাদেরকে পড়াইছিলাম না যে তোমরা যদি অ্যাসিড বা অ্যালকালি দাও, অলরেডি তারা ক্ষতি করতে করতে যায় ডাইজেস্টিভ ট্রাক্টের, বা যে কোনো জায়গার বা কোনো টিস্যুর ক্ষতি করে, সেখানে আবার আরেকটা দিবা না। তো সেখানে যদি তুমি যদি অ্যাসিড জাতীয় খাও, তোমার তো অলরেডি সে ডাইজেস্টিভ ট্রাক্টের ক্ষতি করতে করতে যায় পুরো ট্রাক্টের। আবার যদি ওইটাকে ওই পথে ফেরত আনো, ওই ক্ষতের উপর দিয়ে সে আবার ফিরবে। এই জন্য ওই ধরনের ওই কস্টিক জাতীয় বা পেট্রোলিয়াম জাতীয় হাইড্রোকার্বনকে ওই পথে আবার ফেরত আনা হয় না। একটু কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। এই তোমাদের ক্লাসে কে ছেলে মেয়ে নাই, কথা বলে না কেন? তোমাদের যদি পড়তে ইচ্ছা না হয় পড়ো না, কিন্তু ভাইভা বোর্ডে আমি যে আছাড়গুলা দিব, শোনো, তোমাদের 8টা গ্রুপেরই ক্লাস টিচার কিন্তু আমি প্র্যাকটিক্যালে। তো ভাইভা বোর্ডে ভেরি মাচ আমি প্রেজেন্ট থাকবো। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি ছাইড়ে দিব, ভাইবো না কিন্তু বাবারা। তোমাদের সব স্যাররা ক্লাস নিচ্ছে 8টা, আমি একা ক্লাস নিচ্ছি 9টা, 3 নং 27টা, আর বাকি স্যাররা, বাকি 4 স্যার মিলে ক্লাস নিচ্ছে 24টা। বুঝতেই পারতেছো আমি কি পরিমাণ শ্রম দিচ্ছি তোমাদের কোর্সে। জি ম্যাম। অতএব তোমরা কিন্তু ভাইবো না যে এমনি এমনি তোমরা পার হবা। তোমাদের কি বলে সিস্টেমিক ফার্মাকোলজিরও আমি, টক্সিকোলজিরও আমি, কিন্তু টক্সিকোলজির ক্লাস টেস্ট, ফাইনাল, প্র্যাকটিক্যাল ফুল আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম তোমাদের কে ক্লাস টিচার, কে মানে ক্লাস টেস্ট নিবে, কে ফাইনাল নিবে, কে ক্লাস, সব অলরেডি পরীক্ষক নিয়ে কিন্তু ফাইনাল করা। আমি কিন্তু আগে থেকে বলে দিলাম, পিছলায়ও না। ফার্মাকোলজি ডিপার্টমেন্ট কিন্তু তোমাদের ব্যাচের উপর হ্যাপি না। পড়াশোনা করো, একমাত্র পড়াশোনা দিয়ে আমাদেরকে খুশি করে যেতে পারবা তোমরা। শুধুমাত্র পড়াশোনা দিয়ে তোমরা আমাদেরকে খুশি করতে পারবা, আর অন্য কোনো কিছু দিয়ে খুশি করতে পারবা না। ক্লাসের রেসপন্স নাই কেন তোমাদের? মাত্র 2-3টা ছেলে মেয়ে কথা বলো, তোমাদের ক্লাস করতে ভালো লাগে না? তোমাদের অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা চলে যাও ক্লাস থেকে। যে 2-3 জন ক্লাস করতে শেষ, সেই 2-3 জন থাকো, বাকিরা চলে যাও ক্লাস থেকে। আমি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব।
একটা 3 ঘন্টার ক্লাস করে ভাই কার মাইক্রোফোন অন আছে? খালিদ মাইক্রোফোন অফ কর। একটা 3 ঘন্টার ক্লাস নিতে হলে কতক্ষণ পড়তে হয় তোমরা জানো? ক্লাসে কোনো রেসপন্স নাই, পড়তে ইচ্ছা করে না? যাও তোমরা, পড়তে হবে না। ক্লাসে ছাত্র কয়টা এখন? 162 জন ছেলে মেয়ে। মনোযোগ দিয়ে রাখছো কয়জন? সতেরোর 102 নাইম। 17-র 102 নাইম। Yes, ma'am. বলো আমি কি বলছি, পড়াইছি কি বলো? Removal of poison from stomach. এটা পড়াচ্ছেন না। Gastric lavage. মাইক্রোফোন অফ করো। ইয়ে নাও তোমাদের, কি বলে, এটা কি বলে, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, তোমরা ইয়ে করো, অ্যাটেন্ডেন্স দাও। তোমরা পাইছো অ্যাটেন্ডেন্স শিট? জি ম্যাম। দিতে থাকো। জি ম্যাম। ম্যাম, হ্যাঁ বাবা। ম্যাম এখানে ইমেল অ্যাড্রেস লেখা আছে, এখানে কি আমরা আইডি নাম্বার দিব না শুধু ইমেল অ্যাড্রেসটাই দিব? কথা খুব পরিষ্কার লেখা আছে, পেঁচাবা না। এত গাধাও না তুমি যে বুঝবা না। স্টার মার্কস দেওয়া আছে।
এই কোন দুইজন অ্যাটেন্ডেন্স দাও নাই? ম্যাম আমি দিতে পারি নাই। কে রাসেল? জি ম্যাম। কেন পারো নাই? ম্যাম আমি লগ ইন করতেছি, যে আমার ইমেল চাইতেছে, ইমেলের পাসওয়ার্ডটা ম্যাম আমার কাছে এখন মনে নাই। আচ্ছা তোমার অ্যাটেন্ডেন্স পরে পাশে এই ইয়েতে দিয়ে দিও, ওই ক্লাসরুমে। আরেকজন কে পারো নাই? আরেকজন কে পারো নাই? ক্লাসে আসো। ও সরি, আমি সহ তো 65, খালি একজনই পারো নাই। আমি রেসপন্স ক্লোজ করে দিলাম। ওকে, আসো পরের পড়ায় ঢুকি। তোমাদেরকে পড়া দিয়ে এখন আমি একটু ব্রেক নিব, আমার শরীর ভালো লাগতেছে না বাপ। জি আচ্ছা ম্যাম। দেখতে পাচ্ছ কি না? জি ম্যাম দেখা জি যাচ্ছে। ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। এইটুক তো পড়াইছি নাকি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, গ্যাস্ট্রিক ল্যাভেজ মানে পয়জনিং মানে ইনজেকশনের অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা খাওয়াতে হবে, যত দেরি হবে এটার এফিকাসি কম হবে, এবং এটা আনকনশিয়াস বা কনভালসিভ এনিমেলের জন্য এটা মানে সাজেস্ট করা হয় না, এবং কস্টিক বা পেট্রোলিয়াম জাতীয় হাইড্রোকার্বন যেখানে ইনজেকশন হয় সেসবে এটা রেকমেন্ড করা হয় না। এবং কেন রেকমেন্ড করা হয় না সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। আমি কিন্তু ভাইভাতে এই প্রশ্নগুলো করব, কেন রেকমেন্ড করা হয় না। এবং এটাকে ধরো উদাহরণ দেওয়া হয়েছে, আইসোটোনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড 10 milligram per kg indicate news until the stomach fluid is clear. Ruminant manual gastric emptying by ruminectomy or gastrotomy এভাবে করা হয়। emetics, vomission should be induced to empty the stomach, এটা তো খুব কমন কথা। এবং emetics should be induced within 2 to 3 hours of ingestion, এটাও মানে 2-3 ঘন্টার মধ্যেই করা লাগবে। প্রহিবিটেড টু সিজার, যে সমস্ত এনিমেলের সিজার্স আছে, কোমাটোজ এনিমেল কোমাতে আছে, সেভারাল এবং সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে যে সমস্ত এনিমেল, এবং ইনজেস কস্টিক পেট্রোলিয়াম ডিস্টিলেশন এসব ডিস্টিলেট এসব খাওয়া হয়েছে, মানে একই টাইপের কথা। ওদেরকেও বমি করানো যাবে না। কিছু কিছু এনিমেল বমি করেও না, সেটাও তোমাদের জানতে হবে। Hypotonic solution of copper sulfate or sodium chloride but not reliable due to their own toxicity. কিছু কিছু এনিমেল কম্পাউন্ড নিজেরাও টক্সিসিটি করে, সেহেতু এদেরকেও দিয়েও বমি করানো যায় না। আর অ্যাপোমরফিন হাইড্রোক্লোরাইড, এটা একটা ভালো ইফেক্ট আছে, যেমন এদের প্রম্পট ইফেক্ট আছে। এমএসিস জেনারেলি 2 থেকে 10 মিনিটের মধ্যেই করায় দেয়। কন্ট্রাইন্ডিকেটেড টু এক্সিস্টিং সেন্ট্রাল ডিপ্রেশন করে, ভালো লার্জ এনিমেলের জন্য ভালো না। কন্ট্রাইন্ডিকেটেড টু ডগ এন্ড ক্যাট। তাহলে আলটিমেটলি কেমনে ভালো হয় আমার জানা নাই, শুধুমাত্র এটা 2 থেকে 10 মিনিটের মধ্যে করায়। আরো অন্যান্য এক্সাম্পল এখানে দেয়া আছে। জাইলাজিন ইন ক্যাট এন্ড ডগ, সেমিসিস ইনডিউসড 10 to 20 minutes ইফ নট অ্যাভেলেবল। তাহলে কমন সল্ট দিয়ে এই প্রশ্নটা তোমাদেরকে খুব করা হবে, এই কথাটা মনে রাখো, লাল কালি দিয়ে যেটা দেওয়া আছে। কমন সল্ট, এটা গ্রাম দেশে খুব বেশি করানো হয়, লবণ খাওয়ায় দেয়। হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন, এটা খুব বেশি পাওয়া যায় না। কমন সল্টের কথাটা তোমাদেরকে ভাইভা বোর্ডে খুব ধরা হবে। Copper sulfate should not be induced as it is an irritant and hasten the absorption of poison from stomach. এখন আসো 2 নাম্বার পয়েন্ট, hastening the passage through bowel. এখন এখানে আসলে বেশি কিছু আমরা ইউজ করব না, লাক্সেটিভ পার্গেটিভ এগুলো ইউজ করব। লাক্সেটিভ পার্গেটিভ কি এটা তো মনে আছে নাকি এটাও ভুলে গেছো? মনে আছে ম্যাম। জি ম্যাম আছে। মনে আছে ম্যাম। Cathartics may be effective against slow acting poisoning. They are not recommended for orally ingested poisoning for producing dehydration, hypernatremia, hypermagnesemia, hyperkalemia, hyperphosphatemia. আমার সব থেকে প্রবলেমের জায়গাটা হচ্ছে, আমি যখন ফুড সেফটির ছেলে মেয়েদেরকে এই জিনিসটা পড়াবো, আমি ওদেরকে কি বুঝাবো? আমি আসলে যথেষ্ট চিন্তিত।
আমার সমস্যাটা কি তোমরা বুঝতে পারতেছো কিনা আমার জানা নাই। জি ম্যাম। তোমাদেরই অনেকে ma'am. ভুলে গিয়ে বসে আছে, তোমাদেরই অনেকে ভুলে গিয়ে বসে আছে, তারা আওয়াজ করবে না, আর ওরা তো জানেই না। Irritant or oil-based purgatives should not be produced as they promote absorption. এই কথাটার মানে বুঝছো তো? আমি এমন কোনো কঠিন বাক্যই লিখি নাই যেটা তোমরা বুঝবা না। শোনো, এখানে এমন কিছুই লেখা নাই, জাস্ট হ্যাসেনিং দ্য প্যাসেজ অফ বাওয়েল বলতেছে, লাক্সেটিভ পার্গেটিভ এসব ইউজ করবো, ইরিটেশন দেয় এমন কিছু ইউজ করবো না, অয়েল বেসড কাউকে ইউজ করবো না। তারপরে যেহেতু এগুলো শরীর থেকে মানে শরীর ইন্টেস্টাইনের ভিতর থেকে সবগুলোকে বের করে নিয়ে যাচ্ছে, তাই এমন কিছু দিচ্ছি না যার কারণে আমাদের শরীরে ওই যে হাইপারনাট্রিমিয়া, হাইপারম্যাগনেসিয়ামিয়া, ডিহাইড্রেশন, হাইপারক্যালেমিয়া এগুলো তৈরি করতেছে। মানে তুমি শুধু পয়জনটাকে শরীর থেকে বের করতেছো ব্যাপারটা তা না, কিন্তু তার সাথে তুমি এমন কিছু দিও না যাতে অন্য ধরনের কমপ্লিকেশনস তৈরি হয়ে যায়। তোমার ট্রিটমেন্টে এই সমস্ত জিনিসও খেয়াল করতে হবে। স্যালাইন পার্গেটিভ ইউজ করা যেতে পারে, লিকুইড প্যারাফিন ইউজ করা যেতে পারে ইয়ের জন্য, বাওয়েল মুভমেন্টের জন্য। নিউট্রালাইজেশন অফ পয়জন উইদিন দ্য জিআইটি, এখানে অ্যাডজর্ভিং এই শব্দটা দেখো, অ্যাডজর্ভিং, not absorbing, adsorbing agent or neutralizing agent activate পন্ডসের ফেস ওয়াশ, মেন্স কালো রঙের ফেস ওয়াশ, জি ম্যাম। জি ম্যাম, কার্বন থাকে। ওই যে অ্যাডজর্বিং এজেন্ট, ওরা নিজেদের সাথে বাইন্ধে নিয়ে চলে আসে। ইনার্ট, নট ইরিটেন্ট, অর্ডারলেস, টেস্টলেস, বাইন্ড অর অ্যাবজর্ব অর্গানিক ম্যাটেরিয়াল, মানে নিজেদের সাথে বেঁধে নিয়ে চলে আসে। ফ্রম দ্য স্টেবল কমপ্লেক্স, মোস্ট ইফেক্টিভ এগেন্স্ট অ্যাবজর্ব অফ ইনজেকশন পয়জন, ফিউ মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে এটাকে বডিতে দিতে হয়। এই জিনিসটার নামটা জানিয়ে রাখো, এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। এটা হচ্ছে গিয়ে টক্সিকোলজির স্যারদের খুব পছন্দের জিনিস। আমার কোনোদিনই পছন্দের জিনিস এটা ছিল না, এবং আমি সারা জীবন ভুলা যেতাম। তোমরা কষ্ট করে মনে রেখো, হ্যাঁ বাবারা? জি আচ্ছা। এটা তোমাদের জন্য মুখস্থ রাখতে হবে, ঠোঁটের আগায় বলবে আর তোমরা লিখতে থাকবা। প্র্যাকটিক্যাল অনেক সময় দেখবে ইউনিভার্সাল অ্যান্টিডোটের কম্পোজিশন দেখো, এইটা তোমাদের কাছে একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে যতদিন টক্সিকোলজি বলবা, পরে ভুলে যাও। তারপরে হচ্ছে সাম লোকাল অ্যান্টিডোটস, এটা ইউজ করতে পারো। উইক অ্যাসিড অর উইক অ্যালকালি শুড নট বি ইউজ টু নিউট্রালাইজ স্ট্রং অ্যালকালিজ অর অ্যাসিডস, বলছিলাম গত সপ্তাহে। জি ম্যাম। ম্যাম, একটা কোশ্চেন আছে। বিল্লাফাল, চারকোল তো বুঝলাম, হুম, কিন্তু ভেজিটেবল চারকোল এটা কি জিনিস ম্যাম? ভেজিটেবল বেস চারকোল হচ্ছে, চারকোলের সোর্সটা হবে ভেজিটেবল থেকে। চারকোল কোত্থেকে আসে? ওটা কি জীবাশ্ম জ্বালানি থেকে আসে কিনা বল? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, তো এটা ভেজিটেবল সোর্স থেকে আসবে। জীবাশ্ম তো অনেক কিছু থেকেই আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা কি? জীবাশ্ম তো। Other substance may for a complex, এটা কি লিখছি? এখন আসো, increase the slope of descending portion of curve by changing the pH of the, আচ্ছা প্রথমটাই কি লিখছিলাম আমরা? ইনক্রিজ মানে স্লো করছিলাম ফেজ 1 কে, ফেজ 1 কে স্লো করতে গিয়ে আমরা অ্যাসেন্ডিং কে স্লো করছিলাম। অ্যাসেন্ডিং কে স্লো করতে গিয়ে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম অ্যাসেন্ডিং কে স্লো করতে গিয়ে, বলছিলাম রিমুভাল অফ সোর্স, পয়জনিং কে বলছিলাম স্কিন থেকে সরাইতে বলছিলাম। ফার্স্টে বলছিলাম পয়জনের সোর্স কে রিমুভ করছিলাম, স্কিন থেকে সরাইছিলাম, জিআই থেকে সরাইতে বলছিলাম। জিআই থেকে আবার 3 ভাবে সরাইতে বলছিলাম, রিমুভাল অফ সোর্স ফ্রম দ্য স্টোমাক, হ্যাসেনিং দ্য ফ্রম দ্য বাওয়েল, আর বলছিলাম যে নিউট্রালাইজেশন ফ্রম দ্য গাট। এখন রিমুভাল অফ ইয়ে থেকে বলছিলাম গ্যাস্ট্রিক ল্যাভেজ আর এমেটিক্স। গ্যাস্ট্রিক ল্যাভেজের মধ্যে তোমরা অনেক কথা পড়লা যে এখানে হচ্ছে কতক্ষণের মধ্যে দিতে হবে, তারপরে হচ্ছে কোন কোন এনিমেলে নিষেধ, উদাহরণ এমেটিক্স এর মধ্যে পড়লা হচ্ছে গিয়ে
এখানেও বললা কতক্ষণের মধ্যে দিতে হবে, সে নিষেধ, তারপর উদাহরণ পড়লা, হ্যাসেনিং দ্য প্যাসেজের মধ্যে পড়লা যে এখানে আসলে কি কি লাক্সেটিভ পার্গেটিভ দিতে হবে, কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, কি কি ধরনের দিতে হবে, নিউট্রালাইজেশন অফ প্যাসেজ কি বলে অফ পয়জন উইদিন দ্য গাটের মধ্যে পড়লা, অ্যাবজর্বিং এজেন্ট, ইউনিভার্সাল অ্যান্টিডোট, তারপরে আর কি কি অ্যান্টিডোট দিতে পারবা, কি কি অ্যান্টিডোট দিতে পারবা না। এখন আসো ইনক্রিজ দ্য স্লোপ অফ ডিসেন্ডিং পোর্শন অফ দি কার্ভ, মানে 3 নাম্বারটাকে আমরা তাড়াতাড়ি করে দিব। আর কিভাবে করব, পিএইচ যদি আমরা জিআইটি পিএইচ কে বদলাই দেই সেটা একভাবে করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে যদি আমরা পয়জন কে ফ্যাসিলিটেট করে পয়জন ফ্রম দা, আমরা যদি এলিমিনেশন অফ পয়জন ফ্রম দা এক্সপোজার, আমরা যদি তাড়াতাড়ি পয়জনটাকে শরীর থেকে বের করে দিতে পারি, আর এই শরীর থেকে পয়জনটাকে বের করে দিতে পারি 3 ভাবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে যদি বাড়াই, টিবিউলার রিঅ্যাবজর্পশনকে যদি কমাই দেই, আর যদি ডায়ালাইসিসের মাধ্যমে শরীর থেকে ইয়েকে বের করে দিতে পারি। জাস্ট নামগুলা জেনে রাখো। এইটুকু কি বুঝতে পারছো কিনা বলো? এখন তোমাদের এখানে একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, তোমাদের যদি বায়ো ট্রান্সফরমেশনটা পড়তা বা কাইনেটিক্সটা পড়তা তাহলে তোমাদের এইটুকু বুঝতে সুবিধা হতো। এইটা কারণ হচ্ছে আমরা আলটিমেটলি সব জিনিসকে পয়জন বলো, ড্রাগ বলো বা বডিতে যে কোনো কিছু ঢুকে সেটাকে আলটিমেটলি শরীর থেকে বের করে দেওয়ার একমাত্র বা আলটিমেট ওয়ে হচ্ছে গিয়ে এক্সক্রিশন ফ্রম দ্য বডি। এবং সবকিছুকে আমরা কিভাবে বের করে দেই, আইদার ইউরিন অথবা ফিসিস এসবের মাধ্যমে বের করে দেই। তো আমরা ইউরিন বা ফিসিস এর মাধ্যমে যে বের করে দেই, এবং সেটা হচ্ছে যে লাইপোফিলিক কম্পাউন্ডকে মোর হাইড্রোফিলিক কম্পাউন্ডে কনভার্ট করি এবং সেগুলোকে শরীর থেকে বের করে দেই, এবং সে অথবা ফিসিসের মাধ্যমে বের করে দেই। তো এর আগেরটাই যেটাকে আমরা অ্যাসেন্ডিং পোর্শনকে স্লো করে দিলাম, ওইটা মোর আমরা দেখলাম যে জিআই ট্রাক থেকে আমরা বের করে দিলাম, যেটা ফিসিসকে আমরা মোস্টলি কভার করলাম। এবং যেগুলো অলরেডি বডিতে অ্যাবজর্ব হয়ে যায় এবং বায়ো ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে চলে যায়, বডিতে অ্যাবজর্ব হয়ে যাওয়া মানে কি, এটা বডিতে অ্যাবজর্ব হয়ে লিভারে চলে যায়, লিভার থেকে সারা বডিতে চলে ব্লাডের মাধ্যমে সেলে চলে যায় বা অর্গানে চলে যায়, সেখানে আবার বিভিন্ন মেটাবলিক প্রসেসের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে আবার ভেঙে চুরে এসে সেটাতে বাই প্রোডাক্ট হয়, বায়ো ট্রান্সফরমেশন হয়, তারপরে যে প্রোডাক্ট গুলো হয় সেগুলো মেইনলি ইউরিন দিয়ে বের হয়ে যায়। এই জন্যই যে সেই প্রসেস অলরেডি সেটা তো যেহেতু অলরেডি টক্সিসিটি লেভেলে চলে গেছে, মানে কি এটা সেলে চলে গেছে, অর্গানে চলে গেছে, এখন এইটাকে তো বায়ো ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে ঢুকে গেছে, সেটাকে আমরা তো আসলে মোস্ট অফ দ্য কেসেস আমরা জিআই ট্রাক্টের মধ্যে পাবো না, সেটাকে অলরেডি সেল থেকে নামাই নিয়ে এসে আমাদেরকে ইউরিনের মধ্যে দিয়ে বের করে নিয়ে যেতে হবে। এই জন্য এখানে আমরা বলতেছি ইনক্রিজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা রিডিউস টিবিউলার রিঅ্যাবজর্পশন অর ডায়ালাইসিস। আর ইউ ক্লিয়ার কেন আমরা এখানে এই 3টা জিনিসকে বেশি এমফাসিস করতেছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমি অনেক বেশি কথা বললাম কিনা আল্লাহ জানে, বললে বলবো। ম্যাম লিভারে আগে ডিটক্সিফাই হয়ে তারপর বের হয়ে চলে আসবে? সব ডিটক্সিফাই হতে পারে না বাবা, কারণ আমাদের বডি কখনো রিকগনাইজই করতে পারে না ইট ইজ পয়জন, ইট ইজ ড্রাগ, ইট ইজ দিস, ইট ইজ দ্যাট, এভরিথিং ইজ জেনোবায়োটিক টু ইট, এভরিথিং ইজ জেনোবায়োটিক টু ইট। বডি তার নর্মাল মেকানিজম এটাকে ভাঙে এবং যে কোনো প্রোডাক্ট তার ওন ইনহারেন্ট কোয়ালিটি দিয়ে আমাদের জন্য গুড আর ব্যাড হিসেবে ইম্প্যাক্ট ফেলে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। সো এখানে তো কিছু বলার নাই। ভাঙার পরে যখন সে তার ইফেক্ট এক্সার্ট করতে থাকে তখন বডি রিকগনাইজ করে ও আই এম গেটিং হার্মড, তখন সে তার ডিফেন্স মেকানিজমকে ডাকে, আসো 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 আমাকে সেভ করো সেভ করো। এভাবে তৈরি হয় ডিফেন্স মেকানিজম। একটা জিনিস বডিতে ঢোকার সঙ্গে সঙ্গে বললো ও আমি তোমাকে ভাঙবো না, তুমি তো ক্ষতিকারক। মোস্ট অফ দ্য কেসেস এরকম ঘটে না বাবা। কিছু একটা পেলো কারখানায় ভেঙে ফেলো, বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমি কি জি ম্যাম। পরেরটায় যাব? জি ম্যাম। এখন আছে এলিভেটিং দ্য থ্রেশহোল্ড অফ দ্য টক্সিসিটি, থ্রেশহোল্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল টক্সিসিটি, মানে ওই যে উপরে যে ফেজ 2 সেটার কথা বলতেছিলাম, নিউট্রিলাইজিং
এরিয়া অফ টক্সিসিটি মনে আছে 2 নাম্বার ফেজটা? ম্যাম জি ম্যাম ওই ফেজটার কথা ইয়েস ম্যাম বলতেছি। অলরেডি দ্যাট ওই স্টেজে টক্সিসিটি তৈরি হয়ে গেছে। অলরেডি দ্যাট স্টেজ ইজ টক্সিকোসিস ইজ গোয়িং অন। এখন আমাদের কি করতে হবে? নিউট্রালাইজিং করতে হবে, স্পেসিফিক ট্রিটমেন্ট, সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। এখন কথা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট কি সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট কি? ডু ইউ নো দ্য ডিফারেন্স? ইয়েস ম্যাডাম স্পেসিফিকটা হচ্ছে ওই যে কজটা সেটার এগেইনস্ট আর কি, আর সিম্পটোমেটিক হচ্ছে সাইন সিম্পটম যেটা প্রকাশ করবে সেটাকে আমরা ডিমিনিশ করার জন্য যে ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। কারণ অ্যাডপ্টিং নন স্পেসিফিক আর স্পেসিফিক ট্রিটমেন্ট বাই ইউজিং ফিজিওলজিক্যাল এন্ড ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে যে অলরেডি তুমি দেখতেছো যে হ্যাঁ আমি জানি এটা। ধরো ধুতুরা পয়জনিং, ধুতুরা পয়জনিং এ কি হয়? চোখের পিউপিল বা চোখের মনিটা ডাইলেটেড হয়ে যায়, কালো জায়গাটা ডাইলেটেড হয়ে যায়। মোস্ট অফ মানে অনেক পয়জনিং এ এরকম পাবা না। খুব এটা হচ্ছে কি একদম ধুতুরা পয়জনিং এর একদম প্যাথোগনোমোনিক লিশন বলে না? তোমরা প্যাথোগনোমোনিক লিশন শব্দটা তো শুনছো। জি ম্যাম জি ম্যাম ধুতুরা পয়জনিং এর জন্য এটা একদম বলতেই পারো। তো এই ক্ষেত্রে তুমি দেখে তারপর ধুতুরা পয়জনিং এ দেখবা মুখ শুকায় আসতেছে, ড্রাই মাউথ হয়ে যায় এবং ওই সময় ডাবল ভিশন হয়। বুঝতে পারছো? তো এই সময় ক্ষেত্রে তুমি বুঝবা যে মোস্ট অফ দ্য কেসেস তুমি রিয়েলাইজ করবা যে দিস ইজ ধুতুরা পয়জনিং। তো এই সমস্ত ক্ষেত্রে তুমি জানো কি ট্রিটমেন্ট দিতে হবে, দ্যাট ইজ স্পেসিফিক পয়জনিং। আবার অনেক পয়জনিং এই দেখবা স্যালাইভেশন হচ্ছে, তুমি তখন রিয়েলাইজই করতে পারবে না যে কি ধরনের স্যালাইভেশন। কিন্তু এই অত্যধিক স্যালাইভেশন ভালো না। এই সিম্পটোমেটিক ট্রিটমেন্টে তোমার স্যালাইভেশন বন্ধ করতে হবে। তখন তোমার স্যালাইভেশনটা কি? একটা মাইমেটিক অ্যাকশন, নার্ভের মাইমেটিক অ্যাকশন। মানে কি মাইমেটিক? মানে কি রিপিটেড অ্যাকশন। মাইমেটিক কি? মিমিক্রি থেকে, শব্দটা থেকে তো মাইমেটিক কথাটা আসছে। জি ম্যাম মিমিক্রি মানে কি? ইমিটেটিং, মানে নকল করা। মিমিক্স কথাটা থেকেই তো আসছে মাইমেটিক। মিমিক্রি মানে কি? আমরা বলি না যে ওকে ওকে নকল করতেছে। দেখো অনেকে বলে যে ও না খুব ভালো নকল করতে পারে। নকল করতে পারে মানে পরীক্ষায় নকল করতে পারে না, ও ভালো খুব নকল করে দেখাইতে পারে। মানে একজনকে অমুকের অনুকরণ ম্যাডাম ক্লাস নিতেছে, ম্যাডামের খুব ভালো নকল করতে পারে। ও দেখা যাবে মাহির ম্যাডামকে খুব ভালো নকল করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা কি ম্যাডামের ভালো মিমিক্রি করতে পারে। তো এটা হচ্ছে এখান থেকেই কথাটা আসছে মাইমেটিক। তো মাইমেটিক মানে এই যে একই রকম জিনিস বারবার 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 ঘটাচ্ছে, এইখানটা হচ্ছে মাইমেটিক অ্যাকশন। তো এটা হচ্ছে যে এই যে দেখো প্রচুর স্যালাইভেশন হচ্ছে, এটা হচ্ছে মাইমেটিক অ্যাকশন। তো এটাকে এই মাইমেটিক অ্যাকশনকে তোমরা ভাঙবা কিভাবে? নার্ভের লাইটিক অ্যাকশন দিয়ে, প্যারাসিম্প্যাথোলাইটিক অ্যাকশন দিয়ে। যখন দেখবে যে প্রচুর স্যালাইভেশন হচ্ছে, তুমি বুঝতেছো না এক্স্যাক্টলি এটা কি ধরনের পয়জনিং এর কেস, তখন তো তুমি লাইটিক অ্যাকশন দিয়ে আগে ভাঙবা এটাকে। স্যালাইভেশনটা তো বন্ধ করবা না? জি ম্যাম So that is called symptomatic non-specific treatment. কিন্তু যখন তুমি জানো ধুতুরা পয়জনিং এ মুখ শুকায় গেছে, লাইটিক অ্যাকশন হচ্ছে, তখন তো তুমি নর্মাল ফাংশন আনার চেষ্টা করবা। দ্যাট ইজ স্পেসিফিক ট্রিটমেন্ট। সেটাই বলতেছে বাই অ্যাডপ্টিং নন স্পেসিফিক অর স্পেসিফিক ট্রিটমেন্ট বাই ইউজিং ফিজিওলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিস্ট। নন স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে মিটিগেটিং অফ সিমটম অফ পয়জনিং, যেটা আমি এখনই বললাম। ট্রাই টু স্টেবিলাইজ দ্য কন্ডিশন অফ দি অ্যানিমাল, যেটা আমি একদম শুরুতে তোমাদেরকে বলছি। কি করবা? ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট স্টেবিলাইজিং দ্য মানে ভাইটাল অর্গান গুলোকে ফাংশনিং রাখো, তারপর সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দাও। এই কথাটাই বলছে। আর স্পেসিফিক অ্যান্টিডোট দাও যখন তুমি জানো এটা কি পয়জনিং। তুমি ওই যে ডায়াগনোসিস করবা, জেনারেল ডায়াগনোসিস অফ পয়জনিং এ কি পড়াইছিলাম? হিস্ট্রি নাও, হাউজিং যাও, ফিড দাও, ড্রাগ দাও। তোমাকে তো বিভিন্ন কিছু করে জানতে হবে, তুমি ট্রিটমেন্টটাকে ডায়াগনোসিস করবা। আমার কথাটা বুঝতে পারছো? জি ম্যাম ইয়েস ম্যাম এখানে এটাই বলা হয়েছে। অ্যান্টিডোটস ডিপেন্ডিং অন মেকানিজম, এই যে দেখো মরফিনের জন্য কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হচ্ছে ন্যালোরফিন, কার্বামেটের জন্য নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাট্রোপিন। এখানে আমার বোঝানোর কিছু নাই। সায়ানাইডের জন্য কেমিক্যাল সোডিয়াম থায়োসালফেট এন্ড সোডিয়াম নাইট্রাইট, এই দুইটা মিলাই দিতে হয়, একটা কিন্তু না। মিথানলের জন্য ইথানল, নাইট্রেটের জন্য 1% মিথাইলিন ব্লু। এখানে মিথাইলিন ব্লু কথাটা ভুল আছে, 1% মিথাইলিন ব্লু কথাটা এখানে আমি এখানে ভুল লিখছি, 1% হবে, জাস্ট মিথাইলিন ব্লু না।
আর্সেনিক আর লেডের হচ্ছে বল, আর ক্যালসিয়াম ইডিটিএ। বলের ইলাবোরেশন হচ্ছে ব্রিটিশ অ্যান্টি লিউসাইড চিলেশন, এই মেকানিজম গুলার নাম। অ্যান্টিডোট এখানে আরো নাম আছে, এই নামগুলা মুখস্থ করে রেখো। এই কারণে রেখো, এইটা না তোমাদেরকে ভাইভাতে যে কোনো সময় ধরে, এবং এই নামগুলা না আসলে লাগে বাবা। এই চার্টটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, যে কোনো সময় তোমাদের কাজে লাগে। আমার কথাটা বুঝছো? কষ্ট হবে পড়তে, বুঝতে অসুবিধা হবে, কিন্তু মুখস্থ করে রেখো এই চার্টটা। জি ম্যাম। এখন এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? জি ম্যাম। আমাদের মেইন ট্রিটমেন্ট Yes, হচ্ছে এইটা, এখানে মেইন ট্রিটমেন্ট হচ্ছে দেখো, ফেজ 1 কে স্লো করা, ফেজ 3 কে ফাস্ট করা। ফেজ 1 কে স্লো করলে ফেজ 2 তে দেরিতে পৌঁছাবে, ফেজ 3 কে ফাস্ট করলে ফেজ 2 কম সময় ধরে থাকবে, আর ফেজ 2 তে পৌঁছে গেলে এটাকে নিউট্রালাইজ করতে হবে। ফেজ 1 এ পৌঁছানোর জন্য আমরা করব কি, সোর্সকে রিমুভাল করব। সোর্সকে রিমুভাল করতে গেলে আমরা স্কিন থেকে রিমুভাল করতে পারি, জিআই ট্র্যাক্ট থেকে রিমুভাল করতে পারি। জিআই ট্র্যাক্ট থেকে রিমুভাল করতে গেলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা স্টোমাক থেকে রিমুভাল করব, তারপর যে কি বলে জিআই ট্র্যাক্ট থেকে ওইটাকে তাড়াতাড়ি বের করে দিব, আর নিউট্রালাইজ করতে পারি রিমুভাল থেকে। এখানে জিআই ট্র্যাক্ট থেকে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে পারি, এমিটিক্স দিতে পারি, আর হ্যাসেনিং দ্য প্যাসেজ থেকে ওখানেও আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিডোট দিতে পারি। আর নিউট্রালাইজেশন অফ পয়জন তোমরা জানো, বিভিন্ন ধরনের অ্যান্টিডোট ইউজ করতে পারি। আর ইনক্রিজিং এটাকে যদি আমরা ফাস্ট করতে চাই, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে আমরা বাড়ায় দিতে পারি। ফিল্ট্রেশন রেট বাড়ায় দিলে ইউরিন তাড়াতাড়ি বেরিয়ে হবে। রিডিউস টিউবুলার রিঅ্যাবজর্পশন, আমরা যদি টিউবুলার রিঅ্যাবজর্পশনকে কমাই দিই তাহলে অনেক টক্সিক্যান্ট আবার রিঅ্যাবজর্ব হয়ে বডিতে চলে যেতে পারবে না। আর ডায়ালাইসিস করলেও, পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা হিমোডায়ালাইসিস করলেও এটা দেখতে পারবে না। ও এদের খুব, পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর হিমোডায়ালাইসিস এর খুব সুন্দর আমার কাছে দুটো ভিডিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদের দেখতে ভালোই লাগবে। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ভিডিওটা জি দেখান। ম্যাম। আচ্ছা আমি দেখাচ্ছি। আর এই ফেজ 2টা যেটা হচ্ছে, ফেজ 2টা হচ্ছে গিয়ে এখানে অলরেডি পয়জনিং যদি শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যদি স্পেসিফিক অ্যান্টিডোট পাও স্পেসিফিক অ্যান্টিডোট দিবা, না পাইলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিবা, বা নন স্পেসিফিক ট্রিটমেন্ট দিবা। মানে সেটাকে তুমি এনিমেলটাকে আরাম দেওয়ার জন্য যা যা দেয়া দরকার তোমাকে তাই করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তারপরে Yes, ma'am. স্পেসিফিক অ্যান্টিডোট পড়াইছি এতটুকু। আচ্ছা, ফুড সেফটি কি আসছো এখানে? না ম্যাম, আজকে ফুড সেফটি জয়েন করা নাই। জি ম্যাম, আমরা আসছি। আসছে, ফুড সেফটি জয়েন করে না। 10টা থেকে আসছি ম্যাম কিন্তু 10টায়। আমি জানি তোমরা 10টায় আসবে, কিন্তু আমি যতটুক বলছি এতটুক তোমরা বুঝছো কিনা। ফুড সেফটি মোটামুটি বুঝছি। কারণ তোমাদেরকে খুব বেশি বোঝানো যাবে না বাবা, তোমাদেরকে এত ইলাবোরেটলি আমরা পড়াবো না। আমি এখন পর্যন্ত যতটুকু বুঝেছি এতটুকু বুঝছো কিনা, যতটুকু বলছি। বুঝি নাই, ধরতে পারি নাই। এটা তোমরা ধরতে পারবে না, আমি এটা তোমাদেরকে আলাদা করে আলাদা মতন করে পড়াবো বাবা, এটা তোমাদের বোঝা থ্যাংক ইউ করতে। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ। আমি এই কথাটাই বলতেছিলাম, লেভেল 3। আচ্ছা, আমি তোমাদের এইটুক তো পড়া বুঝছো তোমরা, লেভেল 3, এই জন্য তোমাদেরকে আগে একটু পড়াই। জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি জানি কি পড়াবো বললাম। ভিডিও দেখাবেন বলবেন। আচ্ছা দাঁড়াও, ভিডিও তো দেখাবো বাপ।
তোমরা কি দেখতে পাচ্ছ বাবা? জি জি ম্যাম, ম্যাম। দেখা জি যাচ্ছে। ম্যাম। সাউন্ড Your doctor may recommend dialysis, a procedure that removes waste products from your blood if your kidneys are not functioning properly. Healthy kidneys filter out waste, excess fluid, and electrolytes like potassium and sodium from the blood. These waste products exit the body through the urethra in the form of urine. If you have kidney disease, your kidneys gradually lose function, leading to an accumulation of harmful waste and excess fluid in your body, increased blood pressure, and bone or blood problems. Dialysis can also be done to treat acute kidney failure, which occurs when your kidneys stop working suddenly, or to remove drugs or poisons from your body. In one type of dialysis, called hemodialysis, your doctor will use a machine called a dialyzer to clean your blood outside your body. Some weeks or months before you begin hemodialysis, your doctor will prepare a vascular access site on your body. Your doctor will create either an arteriovenous graft or an arteriovenous fistula to access your bloodstream. To begin, he or she will numb the area with local anesthesia. To construct an arteriovenous graft, এইটু বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। মানে এটাতে বডির বাইরে এনে তারা ব্লাডটাকে পিওর করবে এবং এই যে এখানে একটা ইনসিশন দিবে, এই জায়গাটাকে অবশ করে নিয়ে এবং আর্টারি এবং ভেইনের মাঝখানে একটা কানেকশন বা জাংশন তৈরি করবে। এখানে ইনসিশন দিয়ে এখানে একটা চ্যানেল তৈরি করবে, একটা এরিয়া তৈরি করবে এবং এখানে আর্টারি এবং ব্লাডের মাঝখানে একটা কানেকশন করবে যেন ব্লাড বের করে নিয়ে আর্টারি থেকে বা ভেইন থেকে ব্লাড পিওর করে নিয়ে আর্টারিতে ঢুকাইতে পারে। your দেখো surgeon will make a small incision in your forearm and insert a soft plastic tube called a graft to connect an artery to a vein. To create an arteriovenous fistula, your surgeon will make a small incision in your skin and connect an artery with a vein to make a larger vessel called a fistula. Once your vascular access site has healed, your doctor can start hemodialysis. To begin, your dialysis nurse will insert 2 needles into your AV fistula or graft. Once the circuit is set up, your blood will flow slowly out of your body and through the dialyzer. Inside the dialyzer, your blood will encounter filtering fibers and an absorbent cleaning solution called dialysate. The fibers will remove waste and excess fluid. এইটু বুঝছো? জি ম্যাম। Fluids and electrolytes from your blood. Your cleaned blood will emerge from the dialyzer and continue through the tubing back into your body through the second needle at your access site. When your hemodialysis session is complete, the needles and tubing are removed and you can go home. In another type of dialysis, your doctor will use the membranes lining your abdomen, called the peritoneum, to clean your blood without removing it from your body. Before you begin peritoneal dialysis, you will have an operation to implant a soft tube called a catheter. Your surgeon will insert the catheter near your belly button, creating a port through which the dialysate will enter and leave your abdomen. Each peritoneal dialysis session is called an exchange. First, you will use your catheter to fill your abdomen with dialysate for a period of time determined by your doctor.
Through the peritoneal membrane, waste products and extra fluid are continuously drawn out of your blood into the dialysate. Along with the waste materials it absorbs, the dialysate will drain out of your abdomen into a disposable collection bag during your exchange. দাঁড়াও, আরেকটা ভিডিও আছে। Dialysis is a therapy that artificially removes wastes from the blood of patients whose kidneys can no longer perform this function adequately. There are two main types of dialysis, hemodialysis and peritoneal dialysis. In hemodialysis, blood is filtered outside the body in a dialysis machine. The patient's blood is pumped to the machine, cleansed, then returned to the body. To prepare for regular hemodialysis treatments, a one-time minor surgery is performed to create a vein enough to sustain the high flow rate through the machine. This can be accomplished by fusing an artery to a vein, forming a so-called fistula, or by adding a synthetic tube, a graft. For emergency treatment, a catheter can be used for temporary access. Once inside the machine, blood flows within tiny tubes surrounded by a dialysis solution called dialysate. The walls of the tubes act as semi-permeable membranes that allow only small molecules, such as water, nitrogenous wastes, and electrolytes, to pass through. The filtration occurs by osmosis and diffusion, where water and solutes move from higher to lower concentration. The dialysis fluid contains solutes at the levels similar to those in healthy blood. Urea, potassium, and other solutes that are present at higher levels in the patient's blood move out to the dialysate, which is constantly replaced and discarded. At the same time, other substances can be added to the dialysis fluid to be administered to the patient. These may include bicarbonate to adjust the patient's blood pH, erythropoietin to compensate for its low production by the failing kidneys, and certain medications. Because of the increased risks of blood clotting associated with its contact with foreign surfaces, an anticoagulant such as heparin is usually added. The composition of dialysis fluid is typically prescribed by a nephrologist based on the patient's needs. Hemodialysis is normally performed as 4-hour treatments 3 times a week in a dialysis center. Complications include risks of blood infection, thrombosis, and internal bleeding due to the added anticoagulant. In peritoneal dialysis, the dialysis fluid is introduced into the patient's abdominal cavity via a catheter. The lining of the abdomen, the peritoneum, serves as the natural filtering membrane. The fluid remains in the body for several hours, allowing exchange and equilibrium with the blood running in the underlying vessels before being discarded. The therapy can also be done automatically at night during sleep. Peritoneal dialysis is less effective than hemodialysis, but because it can be performed for longer periods of time, the result is comparable. Peritoneal dialysis offers more flexibility, is better tolerated by patients, and less expensive, but is more often complicated with abdominal infections. দেখলে? ম্যাম জি ম্যাডাম জি ম্যাম জি ম্যাম এখন বুঝছো? জি ম্যাম ইয়েস ম্যাম। জি ম্যাম যদিও তোমাদের পড়া না, তাও পড়াই দিলাম। এটা লেভেল 5 এ পড়াই আমি। এখন আসো আরো বাজে জিনিস পড়ানো শুরু করি। কি জানি বলবো, লেভেল ফুড সেফটি না?
ফুড সেফটি দাঁড়াও। ফুড সেফটি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও তো বাবা। জি ম্যাম। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এখন কোনটা পড়াবো? আসো, বাজে জিনিস পড়াই। টক্সিকোকাইনেটিক্স এর অ্যাবজর্পশন। আচ্ছা, তোমরা নোট তো পাইছো নাকি? জি ম্যাম। জি ম্যাম। কাইনেটিক্স এ 2টা নোট করে রাখছি কেন? Yeah. আসো, এখন আমরা পড়বো টক্সিকোকাইনেটিক্স। কাইনেটিক্স এর মধ্যে আমরা গতদিন ডেফিনেশনে পড়ছিলাম, ছিল অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন বা ট্রান্সফরমেশন এন্ড এলিমিনেশন। মনে আছে? জি ম্যাম। এটা কিন্তু কি বলে ফুড সেফটি এবং টক্সিকোলজি, কি বলে ভেটেরিনারি, তোমাদের সবার জন্যই। কারণ ভেটেরিনারি তোমরা কিন্তু লেভেল 2 তেও কি বলে কাইনেটিক্স পড়ে আসছো, পড়ছো না? জি ম্যাডাম। ফার্মাকোকাইনেটিক্স। অতএব আমারটা তো খাটনি করে পড়ানোর কিছু নাই তোমাদেরকে। তোমাদেরকে আমার কম পড়াইলেই হবে। তোমাদেরকে কে পড়াইছিল কাইনেটিক্স লেভেল 2 তে? বন্ধু খুব ভালো করে পড়ানোর কথা। আমার বন্ধু খুব ভালো পড়ানোর কথা এটা। আমি বরং একটু ফাঁকি দিয়ে পড়াবো তাইলে এখন। তো কাইনেটিক্স এর প্রথম কথাটাই ছিল অ্যাবজর্পশন। এখন অ্যাবজর্পশনের মধ্যে কিছু ব্যাপার আমাদেরকে ফার্স্টে পড়তে হবে। অ্যাবজর্পশন বলতে আমরা বুঝাচ্ছি, যেহেতু আমরা পয়জনকে বুঝাচ্ছি, তো বডির মধ্যে ফার্স্টে পয়জন কিভাবে এন্ট্রি করতে পারে। এন্ট্রির জন্য আমরা প্রথমেই বলছি যে এন্ট্রি রুট গুলো আমরা বলি ওরাল রুট, স্কিন রুট, তারপরে হচ্ছে কি ফার্স্টে বলছি স্কিন রুট বা পারকিউটিনিয়াস রুট, তারপরে বলতেছি ওরাল রুট বা ডাইজেস্টিভ রুট, তারপরে বলতেছো কি লাং বা ইনহেলেশন রুট। এই কথাগুলো, এই টার্মগুলা কি তোমরা বুঝতেছো ফুড সেফটি? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, আচ্ছা, এই রুটে এন্ট্রি করলে তো হবে না। এখন এন্ট্রি বললে তো হবে না, এখন এরা কিছু প্রসেসে বডির মধ্যে ঢুকে। এই প্রসেস গুলার নামগুলো আগে জেনে নাও। সেই প্রসেস গুলার মধ্যে পড়ে ইউজুয়ালি যে কমন প্রসেস, সেগুলো হচ্ছে সিম্পল ডিফিউশন, ফিল্ট্রেশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড পিনোসাইটোসিস। এইগুলো তোমরা জানো সবাই? আমি 2, 3 দুজনকেই বলতেছি, তোমরা জানো এই প্রসেস গুলা সম্বন্ধে? জি ম্যাম। সবাই জানো? জি ম্যাম। লেভেল 2? পিনোসাইটোসিস এটা জানি না। আচ্ছা, বাকিগুলা তো পিনোসাইটোসিস তো ইন্টারমিডিয়েটই পড়ায় রে। ম্যাম ফ্যাসিলিটেটেড ডিফিউশন। হ্যাঁ, ফ্যাসিলিটেটেড ডিফিউশন পড়াবো। সিম্পল ডিফিউশন কিছু না, মোস্ট কমন রুটে এটা হয় পাস, এটা একটা মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করে, কোনো সাবস্ট্রেট স্পেসিফিক লাগে না। এবং টক্সিকোলজির ক্ষেত্রে হাইড্রোফিলিক টক্সিকেন্ট অফ লো মলিকুলার ওয়েট, এরা সাধারণত অ্যাকুয়াস পোর্ট দিয়ে যায়। এই যে দেখো, হাই ঘনত্ব থেকে লো ঘনত্বের দিকে যাচ্ছে। এবং হাইড্রোফোবিক মলিকুল অফ হাই মলিকুলার ওয়েট, এরা সাধারণত লিপিড ডোমেইন দিয়ে যায়।
আর রেট অফ ট্রান্সলোকেশন নির্ভর করে লিপিড এবং ওয়াটার রেশিওর উপর এবং পিএইচ অফ দি এনভায়রনমেন্টের উপর এবং ডিগ্রি অফ আয়োনাইজেশনের উপর। এবং এটাকে যদি আমরা যদি তোমাদেরকে যদি ভিডিওর মাধ্যমে দেখাই যে ফিল্ট্রেশন, সিম্পল ডিফিউশন, ফিল্ট্রেশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ফিল্ট্রেশন না, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই তিনটাকে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। পরে পড়াইতে গেলে আর তোমাদের মাঝে কোনো সমস্যা হবে না। তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? না ম্যাম। Make your writing clear and concise, no matter where you are. Compose a cover letter that stands সাউন্ড শোনা যাচ্ছে। flawless writing. দাঁড়াও দেখছি। হয়ে গেল কোন ভিডিও? দেখতে পাচ্ছ? Hi guys, and welcome to another Yes, ma'am. দেখো। membranes and transport. This video is going to be about transport across the membrane, how we get stuff into and out of the cell. This is for AQA students studying A-level biology. This is from the AS section, Unit 1, Biology and Disease. Let's have a look at our objectives for today. We're going to know the 3 types of transport and know the key characteristics of each. We'll also have a little look at Fick's law as well. Let's start by looking at simple diffusion. So here's my phospholipid bilayer, and here are some small uncharged molecules, possibly oxygen. Maybe not, but possibly oxygen. Now, simple diffusion is dead straightforward. It's movement from a high concentration to a low concentration. There we go. The particles have moved from where there was lots of them to where there weren't very many of them. It's dead straightforward. So here are the key characteristics. Involves movement from a high concentration to a low concentration. We don't need a carrier protein. We don't need any external energy. It happens passively, and it usually occurs in very small or lipid-soluble molecules. So a very small molecule might be a gas like oxygen, and a lipid-soluble molecule might be something like a steroid. Moving on, we'll look at facilitated diffusion. এইটুক বুঝছো? এটা সিম্পল ডিফিউশন গেল। Now, facilitated diffusion has much in common with simple diffusion, except it requires these things called carrier proteins. And here we see that these larger molecules move through the carrier proteins. Still, we're moving from high concentration to low concentration, but the only difference is that these carrier proteins are required to allow these large or charged molecules to pass across the membrane. So some key features here. Again, high concentration to low concentration. This time we need a carrier protein. No energy required. This is used to transport large, like glucose, or charged, like ions, across the cell membrane. সিম্পল ডিফিউশনে কোনো চার্জড মলিকিউল ছিল না, আর স্মল মলিকিউল ছিল। ফ্যাসিলিটেড ডিফিউশনে লার্জ এন্ড চার্জড মলিকিউল। সিম্পল ডিফিউশনে কোনো ক্যারিয়ার প্রোটিন ছিল না, এখানে ক্যারিয়ার প্রোটিন আছে। বুঝতে পারছো? সিম্পল ডিফিউশনে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, এখানেও হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। ক্লিয়ার? জি ম্যাম। Finally, we're going to look at active transport. So same story again. We've got the phospholipid bilayer, carrier protein, and here are our molecules that we want to move. Now this time we're going to be moving from low concentration to high concentration. So from the bottom to the top. Now to do this we need some energy. And to supply that energy, we have this useful molecule called the energy currency of the cell, which is called ATP, or adenosine triphosphate. And it's going to come and it's going to bind to the carrier protein. And this effectively changes its shape ever so slightly. And as it does that, it becomes ADP, or adenosine diphosphate, giving out a small amount of energy that was stored in the bond between some of the phosphates and the ATP. Now, as it does that, it allows one of these molecules to be transported across the membrane because of the changed shape of the protein. Once it's done, the ADP is going to move away and this can repeat. So to summarize active transport, it's from low concentration to high concentration. We need a carrier protein. We need energy in the form of ATP, and it's for large or charged molecules.
And usually these are high value or dangerous molecules. So by high value, I mean things like glucose. We want to get as much as possible into the cell. And by dangerous or toxic molecules, I mean things like urea or waste, things we want to get rid of quickly. So it's also useful to understand something called Fick's law, which determines the rate of diffusion. So diffusion, the rate of diffusion is determined by the surface area multiplied by the concentration gradient. Large well means the more kinetic energy involves the movement of low concentration using a protein carrier, and acts the movement of high, therefore they'll move quicker. Let's summarize this then. So simple diffusion involves the movement of high concentration to low concentration. Facilitated diffusion involves movement from high concentration to low concentration using a protein carrier. And active transport requires ATP, that's energy, and a protein carrier to move stuff from a low concentration to a high concentration. And that's it until we look at osmosis. So thanks very much, guys. Like, comment, and subscribe. বুঝছো